আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদের ওখানে সিভি জমা দিয়েছিলাম, তো আমাকে কিছু টাস্ক দেওয়া হয়েছে। তো প্রথম টাস্কটা আমি চেষ্টা করি ব্যাখ্যা করার, আস্তে আস্তে সবগুলো চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে ওভারঅল মার্কেটিং স্ট্র্যাটেজি, ধরা যাক একটি ই কমার্স ব্র্যান্ড, মান্থলি বাজেট হচ্ছে 5 লাখ টাকা। প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক, মোট 4টা প্ল্যাটফর্ম। এই বাজেটে আপনি কোন প্ল্যাটফর্মে কতভাবে ভাগ করবেন, কেন, এবং প্রত্যেকটি প্ল্যাটফর্মের অবজেক্টিভ ব্যবহার করবেন। 30 দিনের ফুল ফানেল স্ট্র্যাটেজি, অডিয়েন্স কনসিডারেশন, কনভারসেশন। আসলে সত্যি কথা বলতে কি, আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং করতে চান, তাহলে এই বাজেটটা খুবই কম। 4-5টা প্ল্যাটফর্মের জন্য বাজেটটা খুবই কম। তারপরেও যেহেতু আপনি বলেছেন, সেহেতু আমাকে একটু ভাগ করা লাগছে। তো এখানে হচ্ছে আমি ফেসবুকের জন্য 2 লাখ বাজেট করছি, আর ইউটিউব এবং গুগলের জন্য 2 লাখ, টিকটকের জন্য 1 লাখ। টিকটকের জন্য 1 লাখ করার কারণ হচ্ছে আমার বিগত যে এক্সপিরিয়েন্স থেকে আমি পাইছি যে টিকটকে আসলে বেশি ফেক অর্ডার বেশি আসে। আমি মূলত হলিগিফটে জব করতাম। হলিগিফট নাম হয়তো শুনছেন। তারপরে টিএস বাজারটা আমার নিজের হাতে তৈরি কোম্পানি ছিল, একদম একদম A to Z, জিরো থেকে একদম প্রায় 8-9 কোটি টাকার আমি ওখানে টার্ন ওভার করতাম প্রতি মাসে প্রায়। তো যাই হোক, ওদিকে না যায়, আমি একদম ইয়েতে চলে যাই। তো এইটাই আমি এই প্ল্যাটফর্মগুলোতে আমি মূলত ফেসবুকে 2 লাখ, ইউটিউবে 2 লাখ এবং টিকটকে 1 লাখ টাকা বাজেট আমি সারা মাসের স্পেন্ড করতাম। আর আরেকটা কথা বলে রাখি, আপনি এই যে 2 লাখ টাকা আমি বাজেটটা দিয়েছি, এটা প্রতি সারা মাসের হিসাবে, সেই হিসাবে দিনে প্রায় 6 থেকে 7 হাজার টাকা বাজেট করছে। এই বাজেটে কিন্তু আপনার কোনো রেজাল্ট আপনি যে আহামরি পাবেন এমন কিন্তু না। আবার মানে পাবেন তখনই যদি আপনার প্রোডাক্টের হাই ডিমান্ড থাকে এবং মার্কেটে এর পরিমাণ কম থাকে, মানে শুধু আপনি বা 2-1 জন সেলার সেটা বিক্রি করছেন, তখন এটার কিন্তু রেজাল্ট আসবে। আর তাছাড়া খুব ভালো রেজাল্ট তো এই 5-6 হাজার টাকায় রেজাল্ট ফেসবুক আপনাকে দিতে পারবে না, কারণ ফেসবুক নিজেই বুঝতে পারবে না যে এই টাকায় এই অ্যাডটা আমি কোন জায়গায় নিয়ে যাবো। তারপরেও যেহেতু বলছেন, সেহেতু আমি একটু চেষ্টা করি আমি করার। আর এই বাজেটে 5,000 টাকার বাজেটে মূলত আমি যদি অ্যাড সেট করি, তাহলে এখানে 2টা থেকে 3টা অ্যাড সেট করারই লাগবে। সেটা হচ্ছে একটা রিসেট। কারণ আপনার প্রথম অবস্থায় ফেসবুক জানে না যে আপনি কোন ধরনের মানুষের কাছে আপনার অ্যাডটাকে পৌঁছাতে চাচ্ছেন, সেহেতু রিসেটটা লাগবেই। আর তারপরে মনে করেন যে কনভারসেশনের ভিতরে বলতে মনে করেন সেলস অ্যাড, এটা তো বাধ্যতামূলক, এটা সেলস অ্যাড লাগবে। আর একটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। এই 3টে অ্যাড চালু করা লাগবে। আমি মূলত যেটা করছি, আমি এর আগে প্রায় পার ডে $3,000 থেকে $5,000 অ্যাড চালু করেছি। এর ভিতরে আমি $200 মতন বার্ন করেছি আমি রিচ অ্যাড এবং মেসেঞ্জার অ্যাডে পার ডে। আর বাকি টাকাটা পুরোটাই সেলস অ্যাডে করেছি। এতে আমার রেজাল্ট খুবই ভালো এসছে। আমি পার ডে প্রায় 2,500, 3,000, 5,000 এরকম করে অর্ডার পাইছি। এখন তার মানে এই নয় যে আমি এখানে অর্ডার পাচ্ছি বলে আপনাদের ওখানে অর্ডার পাবো, এইটা কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারছি না। সেলসের কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না। এটা যদি আপনার প্রোডাক্টের হাই ডিমান্ড থাকে, মার্কেটে চাহিদা থাকে, এবং আপনারা যদি ওই প্রোডাক্টটা অনলাইনে তখনই সেল হবে যদি ওটা হাতের কাছে নাগালে না পাই, অথবা আপনার প্রোডাক্টকে ইউনিক হতে হবে, এরকম কিছু। এই মূলত ছিল আমার প্ল্যাটফর্মের ভাগ। আর নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট 2 নম্বর টাস্ক। আসলে 2 নম্বর টাস্কটা আমি বুঝতে পারতেছি না, আমাকে কি পুরো অ্যাড সেট করে দেখে দিতে হবে নাকি কি আসলে। সময় যেহেতু দিচ্ছেন মাত্র 10 মিনিট, যদি আমি আপাতত অ্যাডটা সেট করতেছি না, যদি প্রয়োজন হয় আমি আমার পরবর্তী যদি আমাকে বলেন তাহলে আমি ভিডিও দিয়ে দেবো, বা আমার ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে যে ফেসবুক মার্কেটিংয়ের আমার 23টা ভিডিও আছে, এখানে কীভাবে অ্যাড সেট আমি সব A to Z আমি দেখাই দিছি বিগত কোম্পানিগুলোর। আর যদি এটার রেজাল্ট দেখতে চান যে কীরকম রেজাল্ট নিয়ে এসছে এই অ্যাডগুলোতে, তাহলে এই শর্ট ভিডিওতে ক্লিক করে আমি এই যে রেজাল্ট, এখানে 1,000 সোল্ড হয়েছে, এখানে 7,000 সোল্ড হয়েছে, এখানে 2,000, এগুলো দিনের মানে কয়েকটা ভিডিও আমি জাস্ট কৌতূহলবশত আপলোড করেছিলাম, সবগুলো এখানে নাই। তারপরেও যা আছে আমার মনে হয় আপনাদের জন্য হয়ে যাবে। এখন আরও কিছু টাস্ক ছিল, কিছু কথা, যে আমাকে একটু সময় দেবেন প্লিজ। যে সিবিও, এবিও কোনটা, কেন, এগুলো দেখাতে বলেছেন। যে সিপিও হঠাৎ কমে গেলে বা রস কমে গেলে 24 ঘন্টার অ্যাকশন প্ল্যান কি। এখানে আসলে
এখানে হচ্ছে সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আর এবিও হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। আসলে আমি 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 ব্যক্তিগতভাবে কি করি যে প্রতিদিন যখন আমি ওই অলিগিফট বা টিএস বাজারের কাজ করতাম, আমাদের তো একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাম্পেইন চালানো থাকতো, তারপরেও আমরা প্রতিদিন 5টা 10টা করে নতুন ক্যাম্পেইনে অ্যাড করতাম এবং তার আন্ডারে বেশ কিছু 5টা 6টা করে অ্যাড সেট নতুন চালু করে দিতাম, ঠিক আছে। এখন মূলত কিছু ক্যাম্পেইনের মনে করেন যে খুব ভালো করতো, কিছু ক্যাম্পেইন খুবই খারাপ করতো। অ্যাড সেটের ক্ষেত্রেও সেই একই বিষয়। তো আমরা কি করতাম, যে ক্যাম্পেইনগুলো খারাপ করতো সেই ক্যাম্পেইনগুলো আপাতত পুশ করে দিতাম, বন্ধ করে দিতাম, এবং অ্যাড সেটের ক্ষেত্রেও তাই, যেটা ভালো করতো সেগুলো দেখা যায় ডুপ্লিকেট করে বাড়িয়ে দিতাম, এবং এরপরে যে ক্যাম্পেইনগুলো খারাপ করতো সেই ক্যাম্পেইনগুলো আবার নতুন অডিয়েন্স, নতুন টার্গেটিং, নতুন রিটার্গেটিং বিভিন্নভাবে ওটাকে আমরা স্কেল করে আবার নতুন করে চালু করতাম, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিছু অফার টফার অ্যাড করতাম, এরকম ছিল আর কি। তারপরে মনে করেন যে যেসব ইয়েগুলা আপনার ক্যাম্পেইন বা অ্যাডসেটগুলো ভালো ইয়ে করে, পারফর্ম করে, ফেসবুক সেগুলো নিজেই দেখা যাচ্ছে বাজেট বাড়ানোর জন্য বা অনুরোধ করে, সেগুলো আমরা ওখানে করতাম আর কি। তো তারপরে হচ্ছে মাঝে মাঝে আমরা অডিয়েন্স ন্যারো করে দিতাম। যেমন ধরেন মনে করেন আমার একটা অ্যাডে 1 লাখ অডিয়েন্স আছে, এটা আমার জন্য মনে হচ্ছে যে অনেক বেশি টাকা বার্ন করতেছে, সেই ক্ষেত্রে আমরা অডিয়েন্সকে ন্যারো করে অডিয়েন্সের টার্গেট অনুযায়ী এজ, তারপরে বিহেভিয়ার, এগুলো অনুযায়ী বিভিন্নভাবে টার্গেট করে দিলাম। কিন্তু অডিয়েন্স ন্যারো করলে আবার সিপিএটা একটু বেড়ে যায়, সেটা আবার একটু নজর রাখতে হবে। তারপরে হচ্ছে মনে করেন যে অনেক সময় আছে আমাদের তো মূলত সেলসটাকে ফোকাস করে কাজটা করতে হয়, সেই জন্য আমরা যারা দেখা যাচ্ছে অনলাইন থেকে বেশি বেশি সেলস কেনে, ফেসবুক তো আমরা যখন সেলস ক্যাম্পেইন চালাই, ফেসবুক তাদের কাছেই আমাদের অ্যাডগুলো নিয়ে যায়। সেক্ষেত্রে আমরা অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স থেকে আমরা মূলত এগুলো সেট করে দিই, যেটা ই কমার্সের জন্য অনেকটাই ভালো হয়। অনেক সময় দেখা যাচ্ছে আবার আপনার লুকালাইক অডিয়েন্সের ক্ষেত্রে পার্সেন্টেজ আছে, যে আপনি মনে করেন কত যারা সেলস কেনে বা অ্যাড টু কার্টে যায়, পারচেজে যায়, লিড বাটনে যায়, এটা কত পার্সেন্টে ইয়েস আছেন। আমি চাচ্ছি যে যারা একদম অ্যাড টু কার্ট পর্যন্ত যায়, দেখা যাচ্ছে 1 থেকে 3%, বা তারপরে ভিউ কন্টেন্ট এরকম মনে করেন 5-6%, 10% করে বাড়িয়ে দেয়। এটা ডিপেন্ড করে, আসলে এটা অনেক কিছু আসলে বলে বোঝানো সম্ভব না। যেমন সাইকেল পড়ে সালকে চালানোর থেকে সাইকেল নিয়ে মাঠে চলে যেতে হবে, তখন ওটা বেটার মনে হবে, ঠিক আছে। অনেক সময় আমরা ক্রিয়েটিভ চেঞ্জ করে দিই, দেখা যাচ্ছে ক্রিয়েটিভটা বারবার ব্যবহার হয়ে গেলে ফেসবুক তখন নিজেই রিকমেন্ড করে যে এই ক্রিয়েটিভটা অনেক দেখানো হয়ে গেছে, তখন আমরা নতুন ভিডিও শ্যুট করি, ইমেজ বানাই, অনেক কিছুই করি আর কি। আমি যেটা করছি আর কি। তারপরে হচ্ছে যদি হঠাৎ করে রস কয়েনে কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, যেটা হচ্ছে যে ক্যাম্পেইনে খারাপ রেজাল্ট দিচ্ছে সেই ক্যাম্পেইনটা বন্ধ করে দিই, তারপর রিটার্গেটিং করার চেষ্টা করি, ঠিক আছে। তারপর যেটা বেশি ভালো করতেছে সেটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, বেশি বেশি ডুপ্লিকেট করি। তারপরে ওর ভিতরে যে সব যে ভালো করবে ডুপ্লিকেট এমন না, কিছু ভালো করে কিছু খারাপ করে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ফ্রেশ অডিয়েন্স বা ফ্রেশ দিয়ে আবার নতুন অ্যাড সেট করি। মাঝে মাঝে হয় কি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে ঝামেলা হয়, পিক্সেল টিক্সেলের একটা ইস্যু আছে, এগুলো চেক করার লাগে, ঠিক আছে। বিভিন্ন সমস্যা এগুলো সলভ করার লাগে। তারপরে যে টাস্কটা দিয়েছেন 3 নম্বর টাস্কটা গুগল অ্যাড। আসলে গুগল অ্যাড সম্পর্কে আমার ধারণা খুবই সীমিত, মানে চালাতে পারি না যে এমন নয়, কিন্তু আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা গুগল ইউটিউব সম্পর্কে এটা খুবই সীমিত। সো এই বিষয়ে আমি আর কথা বলবো না। আর টিকটকের অ্যাডের যে বিষয়টা হয় কি, টিকটক অ্যাড বাংলাদেশে মূলত এজেন্সি অ্যাকাউন্ট ছাড়া চলে না। আর যদি চালাতে এজেন্সি অ্যাকাউন্ট পান, অনেকে পেইড এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট বিক্রি করে। তো এই অ্যাডটাতে একটা সমস্যা হচ্ছে, আপনার এখানে আবার ফেক অর্ডার বেশি অভাব পড়ে। কারণ হচ্ছে টিকটক চালায় আসলে বাচ্চা পোলাপানে, এরা কি করে হট করে একটা অর্ডার দিয়ে দেয়, পরবর্তীতে ফোন করলে তখন বলে তার মা বা কিংবা বাবা ধরেছে, বলছে না আমার ছেলে মেয়ে হয়তো ভুল করে অর্ডারটা দিয়ে গেছে, এরকম অনেক কিছু হয়। আর যে হুকের কথা বলেছেন, এটা হুকটা আসলে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে ভালো হয় অনেক সময় না, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করাটাই বেটার। তারপরেও সবসময় তো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা যায় না। যেমন ধরেন আমি কিছুদিন আগে একটা অ্যাড সেট করছি, যে একটা বাচ্চা আমাদের আমরা এক জায়গায় একটা পারফিউম সেল করছিলাম। তো সেল করার ফলে ওনার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে দিয়ে একটা সুন্দর একটা ভিডিও বানাইছে।
ভিডিওটা এত সুন্দর, পরবর্তীতে ওই ভিডিওটার পারমিশন নিয়ে আমরা আবার ওইটাকে আবার অ্যাডে হুক হিসাবে কাজে লাগাইছি, যে না বাচ্চা আমাদের প্রোডাক্টের রিভিউ দিচ্ছে যে আমাদের প্রোডাক্টটা কেমন। ঠিক আছে, এরকম হুক টুক আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি, মানে আবার নিজেরা তৈরি করি, এই আর কি। আসলে 5 নম্বরটা বলার আগে বলছি আমি অনেক কিছুই বুঝাইতে পারতেছি না, মানে এইভাবে কখনো আমি ফেস করিনি। তো যাই হোক, এখানে বলা হয়েছে স্পেন্ড হচ্ছে 1 লাখ, সেলস হচ্ছে 2.5 লাখ, সিপিএ সিটিআর ভালো, আর কমছে এক্সপ্লেন সমস্যা কোথায়। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার মূলত যে এখানে যে যে সমস্যাগুলো পড়ে, এখানে মনে করেন যে ল্যান্ডিং পেজের রিলোডিং যে টাইমটা, এটা যদি ভালো না হয়, এটা যদি দুর্বল হয়, তাহলে কিন্তু আপনার হচ্ছে সেলস অটোমেটিকলি কমে যাবে, মানে মানুষ তখনও এগুলা পছন্দ করবে না। মানে যে লোড হচ্ছে, আপনারা এখানে কিনতে আসলাম, লোড হচ্ছে, তখন সে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাবে, এরকম অনেক সমস্যা হয়। তারপরে হচ্ছে রং অডিয়েন্স সে কনভার্ট। মনে করেন আপনি যে একটা বোরকা সেল করবেন, বোরকাটা আপনার ইসলামিক কান্ট্রিতে বিক্রি হবে, কিন্তু আপনি অডিয়েন্স টার্গেট করে দিলেন আমেরিকায় তো বোরকা বিক্রি হবে না। সো এই ধরনের ভুলভাল অডিয়েন্স যদি টার্গেট করেন, করেন, তাহলে কিন্তু কাজ হবে না। তারপরে বাজেটের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে আপনাদের ইনসাফিসিয়েন্ট বাজেটটি কিন্তু ক্যাম্পেইনের ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আপনাদের বাজেটটা একটু আমার কাছে কম মনে হচ্ছে আর কি, মানে এটা খুবই 5,000 বা 4,000 টাকা পার ডে, এটা খুবই কম, মানে আসলেই কম। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। তারপরে কনভারসেশনটা বাড়াইতে হলে আসলে আপনার ল্যান্ডিং পেজটা ভালো হতে হবে, বা আপনার ওয়েবসাইটটাকে কিন্তু খুবই সুন্দর হতে হবে, মানে 1 সেকেন্ডে যাতে ওয়েবসাইটটা রিলোড নিয়ে নেয়। ঠিক আছে, মোবাইল অপটিমাইজেশন তো মাস্ট থাকতে হবে, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু মোবাইল ইউজ করে, কম্পিউটার আর কয়জন ইউজ করে। সো মোবাইল অপটিমাইজেশন থাকতে হবে। তারপরে চেকআউট ফর্মটা, চেকআউটের যে চেকআউট, অ্যাড টু কার্ট, এই পেজগুলো অত্যন্ত সহজ হইতে হবে, মানে সহজে বোধগম্য মানুষের। ঠিক আছে, এইগুলো হলে মূলত এই ধরনের ইয়েগুলো এড়িয়ে যাওয়া যায়। তারপরে অনেক সময় কি করা হয়, যে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করা, মানে আমাদের এখানে বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে উইনিং প্রোডাক্টটা সিলেক্ট করতে পারে না। কারণ আপনাদের যে দেখলাম বোরকা সেল করে, এটা কিন্তু বোরকা কিন্তু অনলাইনে যে প্রোডাক্টটা সেল হয়, সেটা মূলত হাতের কাছে যদি পাই, তাহলে কিন্তু অনলাইন থেকে আর নেবে না। সো আপনার এখানে উইনিং প্রোডাক্ট সিলেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ছিল মোটামুটি ওভারঅল আমি কেমন পেরেছি জানি না, আমি হয়তো খুব একটা ভালো বুঝাইতে পারলাম না। আসলে আমার এইভাবে বোঝানোর অভিজ্ঞতা কম। আমি এর আগে যেখানে জব করছি, সেটা মূলত ছিল হলি গিফট। মূলত একটু দেখা, এই যে হলি গিফট, এদের আসলে ওর যে প্রথম যে পেজটা, সেটা সম্ভবত ডিলিট হয়ে গেছে বা কেউ কোনোভাবে নষ্ট হয়ে গেছে। এটা আবার আমি এই পেজে কাজ করছি, এই কোম্পানিতে আমার মান্থলি সেলস ছিল প্রায়, পার ডে সেলস ছিল প্রায় 30 লাখ টাকা। আমিও এই কোম্পানিকে তৈরি করেছি, বা এই কোম্পানির মাধ্যমে আমি নিজেও তৈরি হয়েছি, মানে অস্বীকার করব না। তারপরে আরেকটা কোম্পানিতে আমি জব করছিলাম, ওটা হচ্ছে টিএস বাজার। সেই কোম্পানিটা একদম আমার হাতেই তৈরি, ওই কোম্পানিটা একদম জিরো থেকে শুরু, এবং আমি ওটা কোটি কোটি টাকার সেলস আনছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোম্পানিটা পরবর্তীতে ভেঙে যায়, এবং ভেঙে যেয়ে আমি মূলত আকিজে জয়েন করি। এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। এতে যদি ভালো লাগে তাহলে আমাকে ইন্টারভিউতে ডেকে, না যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু বলার নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।